আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম আজকের আমাদের এই ধারাবাহিক লাইভ যে হচ্ছে আমাদের এক ঝাঁক মেধাবী শিক্ষার্থীদেরকে নিয়ে। আমরা আবারও হাজির হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন মেধাবী মুখ। আমি আমাদের সবার সাথে যুক্ত হয়েছে প্রকৃতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিট ভর্তি পরীক্ষায় সায়েন্স থেকে নবম হয়েছে। আমাদের সাথে যুক্ত আছে সাদিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে ও সায়েন্স থেকে 38তম হয়েছে। এবং আমাদের সাথে যুক্ত আছে সাইমা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিট ভর্তি পরীক্ষায় আর্টস থেকে 198তম হয়েছে। তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং আমাদের লাইভে তোমাদেরকে স্বাগতম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ, আমি ভালো ভালো আছি। আছি ভাইয়া। আলহামদুলিল্লাহ ভাইয়া। ওয়ান্ডারফুল, তোমরা ভালো আছো আসলে। এটা আমাদেরকে অনেক ভালো বানায় দিচ্ছে আসলে, টু বি ভেরি অনেস্ট। তোমরা ভালো আছো এটা এখন আসলে অস্বাভাবিক কিছু না, খুব স্বাভাবিকভাবেই তোমাদের সবার খুব প্রাউড ফিল হচ্ছে এবং অনেক ভালো একটা পরিস্থিতির ভিতর দিয়ে তোমরা হয়তো যাচ্ছ। তো আমরা প্রকৃতির সাথে একটু কথা বলবো সবার আগে। প্রকৃতি, কেমন লাগছে আপু, ঠিক অনুভূতিটা কেমন? ভাইয়া, আমি আসলে অ্যাডমিশনের টাইমে এরকম একটা রেজাল্ট যে পাবো অতটা এক্সপেক্ট করিনি, কিন্তু আমার ইচ্ছা ছিল সবাই যেন আমাকে অ্যাপ্রিসিয়েট করে। এই অ্যাপ্রিসিয়েশনটা এখন পাচ্ছি। আমি চাইছিলাম আমার যতটা সম্ভব আমার ফুল এফোর্ট দেব। চান্স পাই বা না পাই, টপ করি বা না করি, আমি যেন পরীক্ষা দিয়ে আমার কোনো রিগ্রেট না থাকে। আমি যেন বলতে পারি যে আমি আমার বেস্টটা দিয়েছি, এন্ড সেটাই যেন মানুষ অ্যাপ্রিসিয়েট করে, আমার চান্স পাওয়াটা যেন অ্যাপ্রিসিয়েট না করে। এটাই এখন পাচ্ছি। আর এর চেয়ে বড় আহ ভালো, মানে এর চেয়ে বেশি খুশি হওয়া আমার পক্ষে পসিবল না। হ্যাঁ, এক্স্যাক্টলি। চিন্তা করে দেখো, দেশের সেরা বিশ্ববিদ্যালয় এমন একটা পজিশন পেয়েছি যে আমি যেই সাবজেক্টেই পড়তে চাই না কেন আমি সেটার সুযোগ পাবো। নট নেসেসারিলি ল, আমি যা পড়তে চাই তাই আমাকে বিশ্ববিদ্যালয় অ্যালাউ করবে। আসলে এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে? আহ, তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সেই সুযোগটা তোমাকে করে দিয়েছেন এবং তুমি তোমার কষ্টের যে একটা মূল্যায়ন সেটা পেয়েছো। এবং তোমার যে চাওয়া ছিল সবাই যেন তোমার কষ্টটাকে দিন শেষে অ্যাপ্রিসিয়েট করে, তো সেটা যে তুমি হচ্ছে অবশ্যই পাচ্ছ সবার কাছ থেকে, এটা নিঃসন্দেহে অনেক বেশি গর্বের। তো তোমার কাছে জানতে চাইবো অ্যাডমিশন জার্নিটা কেমন ছিল, কিভাবে তুমি ক্লাস করেছো, কিভাবে পড়াশোনাটাকে গুছিয়েছো। এই ব্যাপারে আমাদের সাথে একটু যদি শেয়ার করো। আমার ভাই, আমি সায়েন্স থেকে, কিন্তু আমার ইভেন সায়েন্স নেওয়ার আগে থেকেই প্ল্যান ছিল আমি বি ইউনিটে, তখন ডি ইউনিট ছিল, তো ডি ইউনিটের প্রিপারেশন নেওয়ার প্ল্যান ছিল। কিন্তু ওকে। তাও আমি সায়েন্স চুজ করছি, কারণ সায়েন্সের প্রতি আলাদা একটা উইকনেস ছিল। আমার ওকে। ক্যারিয়ার করার ইচ্ছা আর্টস রিলেটেড সাবজেক্টে, বাট সায়েন্সটা নেওয়ার কারণ ছিল আমি সায়েন্সের নলেজের প্রতি অনেক উইক ছিলাম। আমার ইচ্ছা ছিল ওকে। অ্যাটলিস্ট সায়েন্সের নলেজটা যেন আমার থাকে, এটা আমাকে অলরাইট। পরে হেল্প করবে, যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে সায়েন্স একটা আলাদা মানে অ্যাডভান্টেজ রাখে, সব জায়গায় যাইতে পারে। তো আমি চাইছিলাম ইন্টারে আমি সায়েন্স পড়বো। এরপর আমি খ ইউনিট, এখন খ ইউনিট হয়ে গেছে, তো ওই খ ইউনিটের প্রিপারেশন নেব। আর অ্যাডমিশনের টাইমটা আসলে আমার জন্য অনেকটাই টাফ ছিল। আমি খুবই ফাঁকিবাজ স্টুডেন্ট, খুবই। এটা হয়তো এখানে বললে কেউ বিশ্বাস করবে না, কিন্তু আমার স্কুল কলেজে যারা ফ্রেন্ড ক্লাসমেট তারা যারা দেখতেছে তারা এটা অবশ্যই বিশ্বাস করবে। আমি একটা পিওর ব্যাক বেঞ্চার ছিলাম। তো সেখান থেকে এখানে উঠে আসাটা আসলে অনেক কষ্ট ছিল। আমার রেগুলার মানে কনসিস্টেন্সি মেনটেন করাটা খুবই টাফ ছিল আমার জন্য। আমি রেগুলার অ্যাটলিস্ট 12 ঘন্টার মতো পড়ার ট্রাই করতাম, যেখানে আমি একাডেমিক লাইফে 2 ঘন্টাও মনোযোগ দিতে পারতাম না। তার উপর অর্থাৎ আমার, অবশ্যই তুমি তো বুঝতে পেরেছিলা যে অ্যাডমিশন আর একাডেমিকের পড়াশোনাটার মাঝে হ্যাঁ, যে একটা বিশাল পার্থক্য আছে। এক্স্যাক্টলি। সেটাই, এটা একটা মানে পুরাই আলাদা, আকাশ পাতাল। তো এটা ছাড়াও আমার একটা স্পেশাল ঝামেলা ছিল। তখন আমার আক্কেল দাঁত উঠতেছিল। ওকে। এন্ড এই আক্কেল দাঁতের ব্যথাটা যে কি কষ্টের, এটা আচ্ছা। যাদের আছে তারাই বুঝবে। তো ওই ব্যথা নিয়ে পড়তে বসা, পড়ায় মনোযোগ দেওয়াটা আমি বলে বোঝাতে পারবো না কি পরিমাণ টাফ ছিল। আমি না পারতাম একটু শুয়ে থাকতে, না পারতাম একটু পড়ায় মনোযোগ দিতে। আমি তখন একটা একটা জিকে পড়তাম, জিকের ফ্যাক্ট পড়তাম, আর গালে হাত দিয়ে বসে থাকতাম। ওকে। তো কিছু খাইতেও পারতাম না, আমার অনেক ওয়েট কমে যায়। এছাড়াও ঘুমাতে পারতাম না ঠিক মতো। মানে ইচ্ছা করেই আমি আমার ঘুমানোর টাইমটা কমায় আনছিলাম। আমি যেখানে 8 ঘন্টা ছাড়া ঘুমাতে পারি না, সেখানে 2 থেকে 2ও না, 3-4 ঘন্টার মতো পড়তাম। সকালে উঠেই উদ্ভাসে এক্সাম দিতে যেতাম উইকলি। এসে হচ্ছে ভাইয়াদের ক্লাস করতাম, ম্যারাথন ক্লাস। তারপর এক্সাম, আমি একটা জিনিস বলবো, উদ্ভাসের এই যে অনলাইনে এক্সাম দেওয়ার যে সুযোগটা করে দিয়েছে, আমার যখন পড়তে মন চাইতো না আমি উদ্ভাসের ওয়েবসাইটে ঢুকে যেতাম। ঢুকে আগে যে কোনো একটা এক্সাম বের করতাম, হতে পারে সেটা ম্যারাথন ক্লাসের উপর রিলেটেড একটা মডেল টেস্ট, অথবা হচ্ছে পুরোনো মানে লাস্ট কোনো ইয়ারদের প্র্যাকটিস কোয়েশ্চেন। টেস্ট যেগুলো থাকতো। হ্যাঁ,
তো ওইগুলাতে একটা পরীক্ষায় ঢুকে গেলে অটো আমার মাইন্ড সেট হয়ে যেত এখন আমাকে পরীক্ষা দিতে হবে। তো মানে পড়ার মনোযোগ না থাকলেও ওই পরীক্ষার মধ্যে ঢুকে যায়, আবার পড়ার মনোযোগ চলে আসতো। এভাবে বাহ। পরীক্ষা, অনেক পরীক্ষা দিয়েছি আমি, বলে বোঝাতে পারবো না কয়টা। প্রায় বলতে গেলে সব পরীক্ষা যতগুলো অ্যাভেলেবল ছিল অনলাইনে সবগুলো আমি অ্যাটেন্ড করার ট্রাই করেছি। আমার মার্ক মোটামুটি ভালো আসতো, এন্ড ওগুলো আমাকে অনেক হেল্প করছে। ওই অসাধারণ। পড়তে যে আমার মনোযোগটা চলে আসে, এবার পরীক্ষা দেওয়ার পর আমি পড়তে বসি। কারণ আমার অলরেডি মাইন্ড সেট হয়ে গেছে যে এখন আমার পড়ার একদম। একটা আহ এ, মানে মাইন্ড ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমি হচ্ছে ম্যারাথন ক্লাসে বসতাম। ওই প্রেপ বুক যেগুলো ছিল ওগুলা আমি খুবই ভালোভাবে ইউটিলাইজ করা ট্রাই করেছি। ওই ম্যারাথন ক্লাসে ভাইয়া স্লাইড অনুযায়ী পড়াতো, আমিও প্রেপ বুকে সেগুলো দাগায় নিতাম। যদি এক্সট্রা কিছু বলতো নোট করে নিতাম। আমি ইচ্ছা করে কম্বো নিয়েছিলাম কারণ আমার কাছে অনলাইনটা বেশি প্রেফারেবল, আমি অফলাইন ক্লাসে অনেক ডিস্ট্রাক্টেড হয়ে যাই আর কি, ওইভাবে মনোযোগ ধরে রাখতে পারি না। অনলাইন ক্লাসে বেশি আমার জন্য সুবিধা হয়। তো এই ম্যারাথন ক্লাস আমি বলতে গেলে প্রায় সবগুলাই করেছি, যেগুলো আমার প্রয়োজন সেগুলো একটু বেশি বেশি করে করেছি মনোযোগ দিয়ে। তারপর নোট করতাম। ইভেন ভাইয়া একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, বাবলা ভাইয়া আর দুলাল ভাইয়া তারা জিকে নিত মেইনলি। তো হ্যাঁ। ওদের ক্লাস করে আমি হচ্ছে নোট করতাম অনেক সুন্দর করে, খুব কালার পেন দিয়ে। এন্ড আচ্ছা ওই নোট দিয়ে আমি আমার ফ্রেন্ডকে পড়াইছিলাম, যে আচ্ছা, সেও অসাধারণ চান্স পেয়ে গেছে। অসাধারণ। অর্থাৎ তুমি প্রস্তুতি নেয়ার পাশাপাশি অন্যকে প্রস্তুতি করেও দিয়েছো। সো জি জি। দ্যাটস ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। হ্যাঁ, আর এটা প্রাউড ফিল হয় যে সেও চান্স পেয়েছে, আমার ফ্রেন্ড। আলহামদুলিল্লাহ, ওয়াও। তো বাবলা ভাই যেভাবে পড়াতো, বাবলা ভাইয়ের পড়ানোর স্টাইলটা আমার খুবই ভালো লাগতো। উনি গল্পের মতো করে ওই যে সভ্যতার চ্যাপ্টারটা, ইতিহাসের চ্যাপ্টারটা, এগুলো এত সুন্দর করে পড়াতো, আমি নোট করে করে। ইভেন ভাইয়ার পড়ানোর স্টাইল থেকে আমি আরো গুগলে সার্চ দিতাম আরো কিছু জানা যায় কিনা, উইকিপিডিয়া যাইতাম। ওয়াও। ইন্টারেস্টে ভাইয়ার মানে ওই আগ্রহটা চলে আসতো। এছাড়া দুলাল ভাইয়ের পড়ানোর স্টাইলটা ছিল, উনি অনেক ট্রিক্স শিখাই দিত মনে রাখার, যেহেতু জিকে অনেক ব্রড, অনেক রকম হ্যাঁ, একদম। ইনফরমেশন বারবার মনে রাখতে হয়। তো উনার ওই ট্রিক গুলো আমাকে অনেক হেল্প করছে। ইভেন ওই ট্রিক দিয়ে আমি একটা কোয়েশ্চেন মেবি সলভ করছিলাম পরীক্ষায়। আর বাহ। কাউসার ভাইয়ের কথা নাই, এটা মনে নাই আসলে, বাট করছিলাম। আই থিংক ইতিহাস নিয়ে কোনো কিছু একটা। আচ্ছা, আর হচ্ছে ও, কাউসার কাউসার ভাইয়ের ভাইয়া, কথা হ্যাঁ। বলছিল। জি, কাউসার ভাইয়ার বাংলা পড়ানোটা তো বেস্ট। আমি একদম। ব্যাকরণ খুবই ভয় পাই। আর ইংলিশে আমার ভালো একটা স্ট্রং পয়েন্ট থাকলেও ব্যাকরণ নিয়ে আমি খুবই উইক ছিলাম। তো ভাইয়ার পড়ানোটা, স্পেসিফিক্যালি সমাস, ওটা আমাকে এত ভালো একটা স্ট্রং বেসিস ক্রিয়েট করে দিয়েছে, কারণ সমাস আমি পারতামই না, আমি সারা ওকে। বছর পড়িনি, কখনোই পড়িনি, স্কিপ করে গেছি। যেমন আমাদের এইচএসসি টাইমে সমাস ছাড়া উপসর্গ ছিল হচ্ছে অল্টারনেটিভ, তো আমি কি উপসর্গ মুখস্থ জিনিস ওটাই দিয়ে আসতাম, সমাজ কখনো পড়িনি। কিন্তু আচ্ছা, ভাইয়ার এই সমাজ পড়ানোর পর থেকে প্রত্যেকটা সমাজ আমার মাথায় ঢুকে যায়। কারক, ভুক্তি, এগুলো সবই আমি কাউসার ভাইয়ার মানে ক্রেডিট দেব বাংলায় ভালো করাটা। আর ওয়ান্ডারফুল। আপনার ক্লাসও পেয়েছি ভাইয়া, আপনার ক্লাসও অনেক ভালো লাগতো, আপনি খুব মজা করে পড়াতেন। আপনি খুব ডিটেলসে পড়াতেন, এটাই ভালো লাগতো যে ইংলিশ কিন্তু স্পেসিফিক কিছু রুলস থাকে এর মধ্যেই পড়ানো লাগে, কিন্তু আপনি ডিটেলসে ব্রড ওয়েতে খুব ক্লিয়ারলি সব পড়াতেন। আর হিমেল ভাইয়ার ক্লাসটাও আমার ভালো লাগতো, যদি হিমেল ভাইয়ার ক্লাস একটু কম করা হয়েছে, বাট উনার সিরিয়াস পড়ানোর স্টাইলটা আসলেই অনেক অ্যাপ্রিসিয়েবল। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ প্রকৃতি। তোমার কাছে লাস্ট একটা ছোট্ট প্রশ্ন, একেবারেই ছোট করে আমরা জানতে চাইবো যে তোমার পরবর্তী জুনিয়র যারা আছে, যারা ভবিষ্যতে পরীক্ষা দিবে, তো স্বাভাবিকভাবেই তোমাদের কাছ থেকে একটু সাজেশন পাওয়ার জন্য তো তারা অবশ্যই অপেক্ষা করছে। তো সেই ব্যাপারটা একটুখানি অ্যাড্রেস করে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে হবে। তাদের উদ্দেশ্যে কিছু বলতে গেলে আমি আসলে আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারবো না, কারণ আমি ওভার প্রেশার নিয়েছিলাম। মানে যতটা প্রয়োজন তার চেয়ে বেশি নিয়েছি, এই জন্য হয়তো ভালো মেরিট পেয়েছি, কিন্তু এটা আমাকে মেন্টালি ফিজিক্যালি অনেক দিক দিয়েই হ্যাম্পার করেছে। তো আমি বলবো ওভার প্রেশার না নিতে, অ্যান্ড যতটুকু পসিবল নিজের ক্যাপাবিলিটির মধ্যে। অবশ্যই আমি বলবো অ্যাডমিশনের টাইমে একটু স্ট্রেচ করা উচিত, লিমিটেড যে একটু হলেও আগানো উচিত বাইরে। কিন্তু তাই বলে যে নিজের মেন্টালিটি, ফিজিক্যাল হেলথ সবকিছু বাদ দিয়ে যে পড়তে হবে এমন না, এটা আমি করেছিলাম। এই জন্য আমি বলবো এটা যেন তারা না করে। এছাড়া তাদের আমি বলবো একটা গোল ফিক্স রাখতে। আসলে ইনস্টিটিউট একটা গোল রাখা, এটা কোনো গোল হতে পারে না যে আমি অমুক বিশ্ববিদ্যালয়ে পড়বো, অমুক ইয়াতে পড়বো। আসল গোল হওয়া উচিত ক্যারিয়ার কোথায় করতে চাই আমি, সেই অনুযায়ী প্রিপারেশন নিচ্ছি যে আমি অমুক সাবজেক্টে পড়তে চাই, সেই সাবজেক্টটা একটা সবচেয়ে রেপুটেড ভার্সিটি থেকেই পড়তে চাই, এইটা ছিল আমার টার্গেট। তো আমি বলবো তারা যেন একটা গোল ফিক্স করে রাখতে পারে, যেটা তাদেরকে হেল্প করবে প্রিপারেশন নিতে, মোটিভেটেড রাখতে, এটাই। আচ্ছা, দ্যাটস অ্যামেজিং। আর এটাই আসলে উদ্ভাসের বা আমাদের কৃতিত্ব আসলে এখানেই যে আমাদের সার্ভিস গুলো থেকে এবং আমাদের শিক্ষকদের আচ্ছা থেকে ভাই, আপু আসলে আরেকটা জিনিস অনেক। বলতে পারি? জি জি, অবশ্যই। জি, ওই যে কিউএনএ সার্ভিসটা,
জি। ওটার ব্যাপারে আমি একটু আলাদা করে বলতে চাই। আমি অনেক ডাম্ব কোশ্চেন করতাম যেগুলো আমি বুঝতাম না, উল্টা পাল্টা উদ্ভাসে হয়তো কোনো একটা মার্ক কাটলো, ওই যে অনলাইন পরীক্ষায় কোনো একটা আমি দাগাইছি একটা জিনিস, ভুল হয়েছে সেটা, পরে আমি সেটা স্ক্রিনশট নিয়ে কিউএনএ তে দিতাম, কেন এটা হলো, আমি তো জানি আরেকটা জিনিস হওয়ার কথা। তো ভাইরা তো ক্লিয়ারলি, ভাই আপুরা যারাই থাকতো, আমি জানি না ওই পিছন থেকে কে এটা পাঠাতো, তারা তো সুন্দর করে এত টাইম নিয়ে effort দিয়ে আমাকে বুঝাতো, তারপর রেফারেন্স এনে দিত গুগল থেকে বা যে কোনো জায়গা থেকে, বই থেকে, ভয়েসে পাঠাতো। আমি বুঝতাম না যে আমি তো জাস্ট একটা কোয়েশ্চেন করলাম, তারা এত এফোর্ট দিয়ে যে আমাকে দিচ্ছে, আমি কি এত রিসার্ভ করি, আমি বুঝি না কিছু না, পড়ি না, তারা আমার জন্য পড়ে বের করে দিচ্ছে। এই পিওনের সার্ভিসটা সবচেয়ে বেস্ট একটা সার্ভিস ছিল, যেটা নতুন আমি দেখলাম, এর আগে উদ্ভাসে ওভাবে হয়তো আমি ইউটিলাইজ করিনি। অ্যাডমিশনে এটা অনেক হেল্প করছে। অসাধারণ, অসাধারণ আচ্ছা। প্রকৃতি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ তোমাকে। এবার আমরা চলে যাব সাদিয়ার কাছে। সাদিয়া, প্রথমে কনগ্রাচুলেশন জানাচ্ছি, তুমি ঢাকা ইউনিভার্সিটি খয়েন্টে সায়েন্স থেকে 38তম হয়েছো। তো অসংখ্য অভিনন্দন এত ভালো একটা সাফল্যের জন্য বা ফলাফলের জন্য। এই মুহূর্তে আসলে তোমার অনুভূতিটা কেমন? আপু আসলে ভাবছিলাম 100-র মধ্যে থাকবো, 38 হয়ে যাবো, এটা ভাবি নাই। আর রেজাল্টটা তো হুট করে দিছে। আর আমি নিজে রেজাল্ট নিজে দেখি নাই, আমার ফ্রেন্ডরা রোল নাম্বার মিলায় দেখছে, তো ফোন দিছে হঠাৎ করে। মানে ইফতারের পর একটা কেমন জানি পরিবেশ হয়ে গেল, আশা করি নাই যে ওই দিন রেজাল্ট দিবে। তারপর থেকে এখনো বারবার মনে হয় যে স্বপ্ন দেখতেছি না, আসলেই রেজাল্টটা দিয়ে দিছে, 38তম হয়ে গেছি। তো বেশ ভালো ফিলিং, এরকম ফিলিং আর আগে কখনো হয় নাই। তো ফিলস ডিফারেন্ট। দ্যাটস অ্যামেজিং। যেহেতু অনেক খুশি তুমি তোমার রেজাল্টে, বোঝাই যাচ্ছে, তোমার কথাতেও বোঝা যাচ্ছে। এক্ষেত্রে জানতে চাই, এই যে এই সাফল্যের পিছনে বা এই যে তোমার অ্যাডমিশনের জার্নিটা ছিল, তো সেক্ষেত্রে তুমি তো আমাদের ফুল কোর্সের স্টুডেন্ট। তো এক্ষেত্রে তোমার আসলে আম, মানে পুরো জার্নির ক্ষেত্রে কতটুকু সাপোর্ট পেয়েছো, বা অনলাইন ক্লাস, অফলাইন ম্যারাথন ক্লাস, এগুলো সম্পর্কে যদি একটু বলতে। আচ্ছা আপু, আমার আসলে উদ্ভাসের জার্নি শুরু হয়েছে অনেক আগে থেকে। আমি ক্লাস 8 থেকে উদ্ভাসের সাথে যুক্ত, 8, 10, 12। কারণ আমি আসলে ইংলিশ ভার্সনের, তো আমার আর কোনো মানে উদ্ভাস ছাড়া আমার আর কোনো গতি ছিল না। তো আমি সারা জীবনে উদ্ভাসেই ছিলাম বোর্ড এক্সাম গুলা পর্যন্ত। তারপর বোর্ড এক্সামে আমাদের ইংলিশ ভার্সনের বই পাওয়া যেত না উদ্ভাসের বই ছাড়া, ইংলিশ ভার্সনের জন্য কেউ বই বের করতো না উদ্ভাস ছাড়া। তো আমি ওগুলো পড়ে আমার বোর্ড এক্সাম গুলা পার করছি। এরপর এডমিশনে আসার পর আমি অনেক আগেই ঠিক করছিলাম আমি আসলে বি ইউনিট দিব, এবং আমার বি ইউনিট আসলে ব্যাকআপ প্ল্যান ছিল না, আমার ফার্স্ট প্ল্যানই ছিল বি ইউনিট। অলরাইট। তো আমি আমার সিনিয়রকে নক করলাম, আপু হচ্ছে গতবার 17তম ছিল। তখন আপু বলল যে আপু হচ্ছে উদ্ভাসের ভার্সিটি প্লাস বিভাগ পরিবর্তনে ছিল, আর কোথাও পড়ে নাই। তো তখন আমার, যেহেতু আপু বলে দিচ্ছেন আর আমিও সারা জীবন উদ্ভাসেই করছি, তো পরে হচ্ছে আমি উদ্ভাসে এনরোল করি। তো উদ্ভাসের আসলে আমি মেইনলি ফোকাস করছি উদ্ভাসের অফলাইন ম্যাটেরিয়ালস গুলোর উপরে, বই, তারপর লাস্টে ফাইনাল টাচ দিল, তারপর উইকলি এক্সাম গুলার যে প্রত্যেকটা সেটের সলিউশন গুলা দিত। আমি প্রত্যেকটা সেট বাই মানে এ বি, আমি যদি এতে এক্সাম দিতাম আমি বিটাও সলভ করতাম, তো ওগুলা সেট হলো। তারপর মান্থলিও সেম, এবং আমি যদি কোনো উইকলি মিস করতাম ওটাও নিয়ে আসতাম। তারপর ডেইলি এক্সাম গুলা ওইগুলোরও সলিউশন নিয়ে আসতাম। তো আমি মেইনলি ফোকাস করছি অফলাইন ম্যাটেরিয়ালস গুলোর উপরে, কারণ আমি অনলাইনে খুব বেশি ডিস্ট্রাক্টেড হয়ে যেতাম। তো আমি চেষ্টা করছি ওই মাস্টার প্রশ্ন ব্যাংকটা যাতে আমার মোটামুটি পড়া থাকে, কারণ ওইখানে একদম রিসার্চ করে দেওয়া যে কোন সাবজেক্টের উপরে কয়টা কোয়েশ্চেন আসছে, এত ডিটেলস আর আসলে বই পাওয়া সম্ভব না। তো ওই মাস্টার প্রশ্ন ব্যাংকটা পুরো এডমিশন পিরিয়ডে সবচেয়ে ভালো পড়ছি। আর এক্সাম গুলা নিয়ে অনেক বেশি ঘাটতাম যে আসলে উদ্ভাস কোন জায়গা থেকে বারবার কোয়েশ্চেন রিপিট করতেছে বা কোন টপিকটা থেকে অনেক বেশি কোয়েশ্চেন আসতেছে, তো ওইটা বেশি ঘাটতাম। আর হচ্ছে লাস্টে একদম এক্সামের শেষ মুহূর্তে ফাইনাল টাচটা শেষ করতে পারি নাই পুরোটা, বাট জিকে পার্টটা অনেকটা পড়ে গেছিলাম একদম লাস্টে রিভিশন প্যাকেজ হিসেবে। তো আমার আসলে ইংলিশ ভার্সন হয় উদ্ভাস ছাড়া কোনো গতি ছিল না সারা জীবনে। এডমিশনে উদ্ভাসের বই সবচেয়ে বেশি পড়ছি। আর বইগুলা পড়ে মানে একটু ঝামেলা হইতো। তো উদ্ভাসের সাথেই শুরু হয়েছিল, এখন উদ্ভাসের সাথেই মোটামুটি একাডেমিক জার্নি শেষ, এডমিশন জার্নিও শেষ। হ্যাঁ, কিন্তু এখান থেকে কিন্তু তোমাদের মানে পরবর্তী আরো জার্নি কিন্তু আসলে মূলত শুরু হলো ইনশাল্লাহ। পুরো বিশ্ববিদ্যালয় জীবনে উদ্ভাসের সাথে থাকবে, উদ্ভাসের সাথে কাজ করবে ইনশাল্লাহ, এই আশা তো তোমাদের কাছ থেকে থাকবেই।
তো ইনশাল্লাহ ভাই। ইনশাআল্লাহ। তুমি যেহেতু এত ভালো একটা রেজাল্ট করেছো, তোমার কথাবার্তায় কিন্তু আমাদের মাস্টার প্রশ্ন ব্যাংক, তারপর ফাইনাল টাচ, ক্লাসের কথাও চলে আসলো, এক্সামের কথাও চলে আসলো। তো তোমার কাছে যেহেতু মনে হয়েছে যে উদ্ভাসের অবদানটা অনেকটুকু ছিল, এক্ষেত্রে একটু জানতে চাই যে ভবিষ্যতে যদি তোমার কোনো জুনিয়র বা ভবিষ্যতে যদি হচ্ছে তোমার জুনিয়র যারা আছে তাদের কাছে আসলে তাদের কেউ যদি মানবিকে ভর্তি ইচ্ছু থাকে বা ভার্সিটি ভর্তি ইচ্ছু পরীক্ষার্থী থাকে, তাদেরকে কোন উপদেশটা আসলে দিবেন? আপু আমার মনে হয় একদম এডমিশনের প্রথম দিনই হচ্ছে উদ্ভাস থেকে যে মাস্টার প্রশ্ন ব্যাংক দিবে, ঢাকা ভার্সিটির যতগুলা যা যা প্রশ্ন আছে ওর মধ্যে ওই পুরাটা খেয়ে ফেলতে হবে। মানে ঢাকা ভার্সিটির কোয়েশ্চেনের প্যাটার্নই আলাদা। এই জিনিসটা যদি নিজে থেকে ধরা না যায় তাহলে আসলে ঢাকা ভার্সিটি ক্র্যাক করা টাফ। আমি বিউপিতে এক্সাম দিয়েছিলাম আপু, তো ওখানেও আল্লাহর রহমতে র্যাঙ্ক আসছে, আমি 49th হয়েছিলাম। তো মাশাআল্লাহ। যদি আমি বিউপি আর ডিবি দিয়েছি এক্সাম দিলে, বাট দুটা প্রশ্নের প্যাটার্ন খুবই ডিফারেন্ট। ঢাকা ভার্সিটির প্রশ্নের প্যাটার্ন যদি না ধরতে পারে তাহলে খুবই টাফ হয়ে যাবে জার্নিটা। তো ওই মাস্টার প্রশ্ন ব্যাংক থেকে ঢাকা ভার্সিটির প্রশ্নটা একদম ফার্স্ট দিনই খেয়ে ফেলতে হবে, ফার্স্টের কয়েকটা দিনই। ওটা ধরতে না পারলে বেশ টাফ। আর যদি আমার কলেজের হয় বা ইংলিশ ভার্সন হয় তাদের আসলে আর গতি নাই। উদ্ভাসের সাথে এতদিন চলছে, উদ্ভাসেই পড়তে হবে। আর মেইনলি ওই উদ্ভাস যে এক্সাম গুলা নেয়, শুধু নিজে কি ভুল করছি ওইটার চেয়ে এমফেসাইজ করতে হবে যে আর কি কি প্রশ্ন করা হয়েছে, অন্য সেটে কি প্রশ্ন ছিল, ওইটাই আমি কত মার্ক পাচ্ছি, আমার গ্রাফ কিরকম, ওই যে উদ্ভাস যে ওয়েব পোর্টালে পারফরমেন্স রিপোর্ট দেয় ওইটার প্রতি খেয়াল রাখতে হবে যে আমার একটা কনস্ট্যান্ট উন্নতি হচ্ছে কিনা। মানে নিজেকে বেটার করতে না পারলে এডমিশন আনিটা। তবে হ্যাঁ, ওভার প্রেশার নেওয়ার দরকার নাই। ইংলিশ বাংলাটা এইচএসসি থেকে ক্লিয়ার করে রাখা ভালো। এত প্রেশার নেওয়ার কিছু নাই। ঢাকা ভার্সিটি বি ইউনিটে কারো যদি ইংলিশ বাংলার বেসিকটা অনেক ভালো ক্লিয়ার থাকে, তার রিটেন নিয়ে ভাবার কিছু নাই। আমি রিটেন নিয়ে অনেক কম কাজ করছে, কারণ আমি দেখতাম যে উদ্ভাসের অনেকটা রিসেন্ট মার্ক আসতেছে। তো সবসময় দেখছি উদ্ভাসের মার্কটা হচ্ছে একদম, মানে উদ্ভাস তো খাঁচি করে একদম দাড়ি কমা সহ। আমি ভাবতাম যাচ্ছে ঠিক আছে, এত হার্ড যদি আমি এত মার্ক পাই তাহলে ঢাকা ভার্সিটিতে আমি আরো 2-3 বেশি পাবো, এবং আসলে তাই হয়েছে। আমার ঢাকা ভার্সিটির রিটেনের মার্ক উদ্ভাসের চেয়ে বেশি আসছে। তো উদ্ভাসে যদি কেউ ভালো করতে পারে তাইলে সে ইভেনচুয়ালি মূল পরীক্ষাতেও ভালো করবে, যদি কোনো এক্সিডেন্ট না হয়। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ সাদিয়া তোমাকে। আমরা চলে যাচ্ছি সাইমার কাছে। সাইমা আর্টস থেকে 198তম হয়েছে। সাইমা অসাধারণ এক রেজাল্ট। আলহামদুলিল্লাহ, তোমাকে অনেক অনেক অভিনন্দন। কেমন লাগছে আপু, কি তোমার অনুভূতি? ধন্যবাদ ভাইয়া। আমার আসলে অনেক ভালো লাগছে। আসলে আমি কোনোদিন ভাবিনি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবো। আমার মেডিকেল রেকর্ডের কারণে এইটা আসলে ভাবিনি। আমি এইচএসসির আগে প্রায় 2.5 মাস হাসপাতালে ছিলাম। তো এই কারণে আমার পড়ার প্রচুর গ্যাপ এবং আমার জিপিএ অনেক পিছায় ছিল। তো এই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্স্ট প্রায়োরিটি রাখছিলাম না। তো উদ্ভাসে যখন ক্লাস করতে আসি, তখন উদ্ভাসের স্যাররা এবং সবার কথাবার্তাতে তখন মনে হচ্ছে না, এটা হয়তো পসিবল যদি আমিও হার্ডওয়ার্ক করি তাহলে। তো তারপরেই পড়া শুরু করি। অ্যান্ড উদ্ভাসের মাস্টার প্রশ্ন ব্যাংক সলভ করছিলাম, মডেল টেস্ট দিতাম নিচে থেকে, মডেল টেস্ট বুক থেকে। আর উদ্ভাসের বই আর বোর্ড বই খুব ভালোভাবে সলভ করছিলাম, যেটা আমি 3বার অ্যাটলিস্ট সলভ করার চেষ্টা করছি নিজে থেকে। তো আর আমি অনলাইন ক্লাস কম করছি একটু। যেগুলো সমস্যা হতো সেখান থেকে রেকর্ডের ক্লাস করতাম। আমি অফলাইন ক্লাস, আমার ব্রাঞ্চ আমার বাসার পাশে, এই জন্য অফলাইন ক্লাস আমি বেশি ভালো করে করতাম। আর অফলাইন ক্লাসে করতে বেশি ভালো লাগতো। স্যারদের সাথে কোনো কোয়েশ্চেন থাকলে সেটা সরাসরি জিজ্ঞেস করা যেত এবং স্যাররা অনেক হেল্প করতো, অনেক হেল্পফুল ছিল, ক্লাস শেষেও হেল্প করেছে। তো এই কারণে অফলাইন ক্লাসে আমার বেশি ভালো লাগছে। অলরাইট। তুমি খুব সুন্দরভাবে তোমার অনুভূতির সাথে সাথে এগুলো প্রকাশ করে ফেললে যে তোমার জার্নিটা কেমন ছিল, কিভাবে করে তুমি ক্লাসগুলোকে খুব সুন্দরভাবে কাজে লাগাতে পেরেছো। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে তোমার এই কষ্ট, পরীক্ষার আগে অসুস্থ থাকার পরেও সেখান থেকে তুমি যেখানে এইচএসসি রেজাল্টও পিছিয়ে ছিলে, কিন্তু সেখান থেকে সব প্রতিকূলতাকে কাটিয়ে উঠে তুমি চান্স পেয়েছো। শুধু তাই না, টেকনিক্যালি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো টপ সাবজেক্টে ইনশাআল্লাহ পড়ার মতন একটা সফলতা অর্জন করতে পেরেছো। এটা আসলে আহ ভাষায় প্রকাশ করার মতন কোনো কিছু না। আবারও তোমাকে অভিনন্দন। সায়মা আপু, জুনিয়রদের জন্য তোমার যদি কোনো পরামর্শ থাকে। আমি জুনিয়রদেরকে পরামর্শ দেবো যে হাল না ছাড়তে। কজ যখন অ্যাডমিশন জার্নিতে পড়া হয় তখন প্রত্যেক দিনই তোমার মনে হবে যে পড়ার দরকার নেই, পড়তে ইচ্ছা করবে না।
পরীক্ষা দিতে যেতে ইচ্ছা করবে না। আর আমি বলবো যে পরীক্ষা একটাও না মিস দিতে। আমার যদি কোনোদিন এমন হতো যে যেহেতু আমার খুব স্ট্রিক্ট একটা লাইফস্টাইল ফলো করা লাগে আমার মেডিকেল রিজনের জন্য, এই কারণে আমি মাঝে মাঝে পড়তে পারতাম না। আমার যদি চেক আপ থাকতো, তাহলে কোনো টেস্ট থাকলে পরে মেডিকেল, তো তারপর আমি পরীক্ষা দিতে যেতাম, না পড়েই আমি দেখতাম যে আমার কতটা প্রোগ্রেস মনে আছে, যেটা আমি আগে পড়ছি সেগুলো তো আমার মনে থাকা দরকার, সেটা আমি দেখতাম। আর আল্লাহর রহমতে আমি 3 জায়গায় চান্স দিয়েছি, পরীক্ষা দিয়েছি, এন্ড 3 জায়গায় চান্স পেয়েছি, শুধুমাত্র উদ্ভাসেই আলহামদুলিল্লাহ। পড়ছি, উদ্ভাসের গাইডলাইনে। আর যা জাবিতে আমি 16তম হয়েছিলাম, তো সেটাও ওয়ান্ডারফুল, উদ্ভাসের অসাধারণ। ক্রেডিট। তো বলবো যে হাল না ছাড়তে, আর পরীক্ষা মিস না দিতে, এন্ড প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে, আর অবশ্যই কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে সব সময়, থ্যাংক আর ইউ সো টিচারদের মাচ। গাইডলাইন ফলো করতে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আসলে তোমরা যে ক্রেডিটের কথা বলছো, ক্রেডিট কিন্তু পুরোটাই তোমাদের, এতে কোনো সন্দেহ নেই। তোমরা আজকে সফলতার যেই শিখরে পৌঁছেছো, যেভাবে করে সফলতাকে ছুঁতে পেরেছো, এখানে আসলে এই সবকিছুর পিছনে তোমাদের যে নিজেদের অবদান, নিজেদের সাফল্যে, এটাকে আসলে সবার আগে আমরা কেন, সবাই স্বীকার করবো আমরা। এবং তোমাদের এই পথ চলার সঙ্গী হতে পেরে আমরা অনেক 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 বেশি প্রাউড। ইনশাআল্লাহ তোমাদের সাথে এই পথ চলা, এই যে শুরু হলো একরকম পথ চলা, অনেকেই অনেক আগে থেকে আমাদের সাথে ছিলে, এখন এই পথ চলা নতুন একটা মাত্রা পেলো। ইনশাআল্লাহ সামনে আমরা একসাথে অনেক কিছু একসাথে করব, অনেক দূর একসাথে যাব। তো যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে অবশ্যই পাশে পাবে। তোমরা আমাদের সাথে যে কোনো সময় যুক্ত হবে বলে আমাদের বিশ্বাস। তো তোমাদের সামনের দিনগুলো যেন আরো অনেক বেশি সাফল্যমণ্ডিত হয়, সফলতায় তোমরা আরো অনেক 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 দূর এগিয়ে যেতে পারো, সেই আশা রেখে তাহলে আমরা শেষ করি। সবার ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা। ইনশাল্লাহ তোমাদের ভবিষ্যৎটা এমন সুন্দর হোক, এবং তোমাদের ভবিষ্যতেও এভাবে তোমরা যাতে আহ খুশি থাকো, তোমাদের সামনেও আরো অনেক সাফল্য আসুক, এই শুভকামনা থাকলো। ইনশাল্লাহ ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।